আসাদ ভাই, সম্প্রতি ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট হয়েছে জামায়াতের ব্যাপারে বা বিএনপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করে সেটি একটি মার্কিন কূটনীতিবিদের মুখে শুনতে পেয়েছি। একটি ফাঁস হওয়া ফোনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্ট করেছে, কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছে। আমি সেই ফাঁস হওয়া রিপোর্টটা মানে পাটাতন হিসাবে ধরে আপনাকে জানতে চাই যে এখনো কি বাংলাদেশের রাজনীতিটা বিদেশ নির্ভরই? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ক্ষমতায় বসা সম্ভব, নইলে না, ব্যাপারটা কি এরকম? আর আমি যে দেশটাতে আছি অর্থাৎ আমেরিকারই বা কি আসে যায় যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো বা আসলো না, এটা নিয়ে আপনাদের কাছে একটু জানতে চাইবো। প্রথমে যদি বলেন। জি, ধন্যবাদ। আপনি জানেন হয়তো, আর জাস্ট আপনার দর্শকদের জন্য বলে, আমি নিজেই ওয়াশিংটন পোস্টে কাজ করেছি। আমি ওয়াশিংটনে পোস্টেড ছিলাম কোনো এক সময়, তো আমি নিউ ইয়র্ক টাইমসের করেসপন্ডেন্ট ছিলাম। তো এগুলো তো আমি তো অনেকদিন থেকে এইসব জিনিস নিয়ে মানে চিন্তা ভাবনা করি, লেখালেখি করি, এই সমস্ত। তো এই খবরটা যখন বের হলো এবং এটাতে দেখলাম যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন, বিশেষ করে ফেসবুকে, তারপরে মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম যে আমেরিকা কি চাচ্ছে একটা। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, আমেরিকার অ্যাকচুয়ালি কোনো কিছু যায় আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে তাদের এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই এখন। তারা যেটা জানেন, এখন ইউক্রেন, তারপরে ইসরায়েল, গাজা, এখন গ্রিনল্যান্ড, এই সমস্ত। খালি ছোট্ট একটা কথা বলি, আমার কলিগ ছিল, আমার ফার্স্ট বস ছিল স্টিভ ওয়াইজম্যান। উনি নিউ ইয়র্ক টাইমসের লাস্ট চাকরি ছিল চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। তো একদিন আমরা ওয়াশিংটন লাঞ্চ খেতে যাচ্ছিলাম একসাথে, ও তার ওয়াশিংটন ব্যুরোতে ছিল, আমি ওয়াশিংটন পোস্ট থেকে তার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আর স্টিভ, তুমি তো নিউ ইয়র্ক টাইমসের চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, তুমি বাংলাদেশ নিয়ে কোনো কিছু মানে এত দেখি টেকি না কেন ওয়াশিংটন? তখন আমাকে বললো যে দেখো, তোমার দেশ, তোমার নিজের দেশের কথা ভাবো, তোমরা কাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করো, বা তোমাদের মিডিয়াতে কারা প্রাধান্য পায়? নিশ্চয়ই যাদের তোমাদের কাছে যারা গুরুত্বপূর্ণ মনে হয়, যে সমস্ত দেশগুলো, যেমন ইন্ডিয়া তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ইন্ডিয়াকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তুমি তো সুইজারল্যান্ড নিয়ে কোনো কিছু চিন্তা করো না, তুমি কেনিয়া নিয়ে তো কোনো কিছু চিন্তা করো না, তাই না? তো এক্স্যাক্টলি একই ব্যাপার। বললো যে আরেকটা কথা বলি, বাংলাদেশে যারা আমেরিকার এমবেসি আছে বিভিন্ন, প্রায় অনেক দেশেই আছে, বাংলাদেশও আছে। তো এইখানে যারা পোস্টিং নিয়ে আসে, বিশেষ করে অ্যাম্বাসাডার হিসেবে, তাদের ওয়াশিংটনে কেউ চেনে না। কেমন? দে আর জাস্ট নো বডিজ ইন ওয়াশিংটন। তাদের কেউ চেনে না এখানে। তাদের এখান থেকে যায়, এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বাসাডার হয়ে এটাই তাদের লাস্ট পোস্টিং হয়, এখান থেকে তারা রিটায়ারমেন্টে চলে যায়। আমি এরকম অনেকজনকে চিনি আর কি ব্যক্তিগতভাবে। তো যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গের অবতরণটা করলাম, সেটা হলো এই যে আমেরিকান সিস্টেম যেভাবে চলে সেটা একটুখানি আমি বলি। প্রথমেই তারা সেই দিনকার, যেমন মানে এটা আমার স্টিভের কাছ থেকে আমার শোনা আর কি, ও এক সময় নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। তার স্ত্রী এলিজাবেথ বুমিলার, সেও মানে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। যাই হোক, তো সে তার মাধ্যমে শোনা আর কি আমার, সেই আমাকে গল্পে গল্পে বলেছিল একদিন যে সকাল 9টা, তখন বুশ ছিল প্রেসিডেন্ট আর কি, মানে এই সেকেন্ড বুশ জুনিয়র। তো সকাল 9টার সময় ফার্স্ট ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে দেখা করে সে হলো সিআইএ চিফ। তো সিআইএ চিফ তাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্রিফ করে, তারপরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয়। সেই মিটিং এ প্রেসিডেন্ট থাকে এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা সেখানে উপস্থিত থাকে। তারপরে তারা ওই দিনকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টে কি হেডলাইন, মানে ফ্রন্ট পেজ নিউজ কি আছে, মানে যেটাতে আমেরিকার স্বার্থ খুব নিহিত, সেইগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এখন বললো যে বাংলাদেশে একটা বিশাল ডিজাস্টার ছাড়া, আমাকে বললো যে তুমি যেমন বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে তোমার রিপোর্ট ছাপা হয়েছিল, কি কারণ? দ্যাট ওয়াজ এ ডিজাস্টার স্টোরি। মানে এরকম মেজর কোনো কিছু না হলে আমেরিকান স্ট্যাবলিশমেন্ট বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার কোনো। আসলে একটু কথা বলবো, আমি যদি আপনাকে বলি যে আরেকটা ধারণা হচ্ছে এরকম যে চীনের বাস্তবতা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি ভারতের কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভারতের বন্ধুত্ব লাগবে, আবার ভারতকে
বাংলাদেশকে তার চাপেও রাখতে হবে। সেই হিসাবে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বিশাল হিসাব নিকাশের গুটি হওয়ার কথা। এবং আপনি বলছিলেন যে বাংলাদেশকে তারা পাত্তা না দিলেও তাদের চলে, কারণ তারা অন্য দেশ নিয়ে চিন্তা করবে, ইউক্রেন নিয়ে চিন্তা করবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি আমেরিকা এই সাম্রাজ্যবাদ প্লাসটা বজায় রাখার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে নিয়ে চিন্তা করে, যদিও আফগানিস্তানের সেই অর্থে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর কিছু নাই। সেই হিসাবে আমি এটা মনে করতে পারি কিনা, বা কেউ কেউ যে এরকম বলে যে ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে একটা খুব সাংঘাতিক রকমের মানে জায়গা নিয়ে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে পণ হিসেবে ব্যবহার করা উচিত, এটা খুব ভুল বলে কিনা? আচ্ছা, ওকে, আমি বলছি, এটার উত্তরটা দিচ্ছি। আপনি তো আমেরিকাতে থাকেন, আমেরিকার পত্রপত্রিকা দেখেন, কেমন? এই যে ন্যারেটিভটা আপনি এই মাত্র উল্লেখ করলেন যে চায়নাকে ঠেকাইতে হবে, ইন্ডিয়ার সাথে একটা ইয়ে করতে হবে, বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা, এইরকম এই সংক্রান্ত কয়টা নিউজ এ পর্যন্ত গত আপনি কয় বছর থেকে আসবেন, কতগুলো নিউজ আপনি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে এগুলো আমাকে বলেন? আপনি তো রেগুলার পড়ি এগুলা, আমি তো দেখি না এরকম কোনো কিছু। ভাই, আপনি যদি আমাকে আসলে বলতে বলেন তাহলে আমি বলি, আমি 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি বটে, কিন্তু আমি আসলে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলি কন্টেন্ট অ্যানালাইসিস আরো গোটা 20 বছর ধরে করি। আমি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক বেশি, মানে গাজা, ইসরায়েল, প্যালেস্টাইন বা ইউক্রেন, নেটো বাদ দিলে ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওদের যেই জায়গাগুলিতে এই সাম্রাজ্যবাদী কার্যক্রমগুলি পরিচালিত হয় এগুলির ব্যাপারে ওরা অনেক বেশি আগাম খবর দেয় না। আপনি যেটি বললেন সেটি খুবই সত্য, যে সিআইএ বা ক্লাসিফাইড ডকুমেন্টস এর উপর ভিত্তি করে ওরা এগুলি করতে চায়, তো ওদের এগুলি দিয়ে পাবলিক ইন্টারেস্ট ওদের কম। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে এই যে যারা আপনি বললেন যে অনেকে বলে, এগুলো অনেকে কারা? অনেকে মানে হলো বাংলাদেশের তথাকথিত অ্যানালিস্ট যারা, বিশ্লেষক যারা, তারা এগুলা বলে টলে, যেমন একটা কতগুলো ভারী শব্দ ব্যাপার, ভূ রাজনৈতিক, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলাতে বাংলাদেশে তো এইসব বললে টললে আমাদের মতো যারা লেখাপড়া কম জানে তারা তো আরে সাংঘাতিক ব্যাপার, তো এই ভূ রাজনৈতিক, জিও পলিটিক্স, এগুলা কি বলতেছে, কেমন? তো আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি অ্যাজ এ জার্নালিস্ট, কেমন? আই হ্যাড এ রিং সাইড ভিউ অফ হাউ দিস সিস্টেম ওয়ার্কস ইন আমেরিকা। আমি দেখেছি নিজের চোখে এগুলা, কেমন? তো সেইখানে ওই যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি, যে ধরেন বাংলাদেশ, বাংলাদেশের যে ওদের যে এমবেসি আছে তাদের তো কিছু রিপোর্ট করতে হয়, তাদের স্টেট ডিপার্টমেন্টে সেটা পাঠাতে হয়, এবং অনেক সময় স্টেট ডিপার্টমেন্টে, যেমন আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাকে, যে এই আমাদের যে ব্যুরোর আন্ডারে স্টেট, এটা হলো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, 13টা দেশ এখানে আছে, কেমন? তার যে হেড আর কি, যে মানে ওই ডিপার্টমেন্টের যে হেড, সে তার পদবি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, কেমন? আচ্ছা, তার নিচে আছে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। তো এই 13টা দেশের প্রত্যেক জায়গায় তাদের এমবেসি আছে। এখন এখানকার প্রত্যেকটা অ্যাম্বাসেডর যেসব দেশে আছে, তারা সেখানে রিপোর্টগুলা পাঠায়। এই রিপোর্টগুলা কোথায় যায়, কার কাছে যায়? ডেস্ক অফিসারের কাছে। তো ডেস্ক অফিসার সেখান থেকে ভেটিং করে এটা কোনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে পাঠাবো, তারপরে সে তার বসকে পাঠাবে, তারপরে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল তার কাছে পাঠাবে। আমি হাইরার্কি গুলা বলছি, তারপরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, তারপরে সেক্রেটারি অফ স্টেট। তো এখন ওদের তো আমাদের মতোই 24 ঘন্টার দিন রাত্রি হয়, ওদের তো এক্সট্রা কোনো টাইম আল্লাহ মানে দেয় নেই তাদের জন্য। তো তারা এত এর মধ্যে বাংলাদেশ নিয়ে কিংবা কিছু, ওই যে আমি বললাম, তো তাদের চিন্তা করার সময়টা কোথায়? মানে তাদের তো একটা সময় বের করতে হবে এটা নিয়ে, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর দি আমেরিকান ইন্টারেস্ট। তো এইগুলা যারা এই কথাটা বলে যে ওটা মানে আমেরিকার ঘুম নাই, যে চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ইয়ে করে আমেরিকা ওখানে কিভাবে ঢুকবে, এইটা বলে টলে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একজন প্রফেসরকে নিয়ে আসবেন, সে বলবে যে সাংঘাতিক ব্যাপার। আসলে কোনো কিছুই ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না। আই ক্যান টেল ইউ ফর শিওর। হ্যাঁ, আনলেস, আরেকটা কথা বললেন যে খালেদ যে ইয়েতে গেছিল কেন, কি বলে, আফগানিস্তানে কেন গেছিল? আমি জানি না এই রিপোর্টটা আপনার চোখে পড়েছে কিনা, আফগানিস্তানে বিশাল পেয়েছে, মানে সন্ধান পেয়েছে আমেরিকান জিওলজিক্যাল যে সার্ভে আছে, তারা ওখানে অনেক খনিজ সম্পদ পেয়েছে, এবং আমি এটার উপরে একটা রিপোর্টও করেছি। ওকে, আসাদ ভাই, আমি আপনাকে একটু এই জায়গায় আপনার কাছে একটু সময় চেয়ে নিই। আফগানিস্তানের ক্ষেত্রে আপনি যতটা স্ট্র্যাটেজি তার চেয়ে বেশি অর্থনৈতিক লাভের কথা বলতেছেন, সেই রিপোর্টটা আমি দেখেছি। আসলে নানা রকম খনিজ সম্পদ এবং নানা রকম মানে যেটাকে বলে হচ্ছে
মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক তো আসলে যেইটা শিওরের থেকে যেটার মধ্যে আসলে সম্ভাবনা আছে সেইটাতে আরো বেশি ওরা ভালোবাসে, সেজন্য সম্ভাবনার জায়গা থেকে আফগানিস্তান অনেক সম্ভাবনাময়, সেটা আসলে আর আর বাংলাদেশ যদি তেল পাইতো, অনেক গ্যাস থাকতো, তাহলে আমেরিকা কিন্তু অন্য স্ট্র্যাটেজির দিকে একটা কিছু বলে আমাদের আশরাফ কায়সার ভাইয়ের কাছে যায়। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই অঞ্চল নিয়ে খুব উৎসাহের কাছে আছে কিনা? আমি শুধু ছোট একটু 2 পয়সা দিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে আরো 20 বছর পেরেছে। আমি র্যান্ডম আমার দেশি বিদেশি বন্ধুদের কাছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এরকম 3 জনের নাম বলেছি, তারা আসলে বলতে পারে না, কারণ তারা অং সান সুচিকে চেনে না। মালালাকে কোনোবার কেউ বলতে পেরেছেন, কেউ বলতে পারেননি। মানে নোবেল শান্তি পুরস্কার এত গুরুত্বপূর্ণ ব্যাপারও না, কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাকরি থাকবে না সেইটা নিয়েও আমরা হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করেছেন, সেটাও দেখেছি। অর্থাৎ কিছু গুরুত্ব হয়তো আছেও বা থাকতেও পারে। আশরাফ কায়সার ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। প্রথমে বলি যে ওইটা কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজনের জন্য নাকি তার ব্যক্তিগত পরিচয় এবং যোগাযোগের জন্য, এটির একটা পার্থক্য আছে। কেননা আমরা ডক্টর ইউনূসকে শুনেছি ক্লিন্টন পরিবারের সাথে ঘনিষ্ঠ, হিলারি বা ক্লিন্টনের সাথে অনেক যোগাযোগ ছিল। একইভাবে ডেমোক্রেট পার্টির সাথে বেশি, রিপাবলিকানদের সাথে কম। তবে আমি একটু জিনিস বলি যে একটা তো হচ্ছে রুটিন ওয়ার্ক। ধরেন আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার থাকবে, সেই দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা এবং তার কৌশলগত অবস্থান, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। এটা কিন্তু একটি রুটিন ওয়ার্ক। আমরা গত কয়েক সপ্তাহে ঢাকাতে দূতদেরকে যেভাবে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় কিংবা জামাত ইসলামী আমিরের কার্যালয়ে যেতে দেখেছি, এবং যেভাবে পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে, তাতে এরকম একটি ধারণা হয়েছে যে তারা রুটিন ওয়ার্ক তো করছেনই, তারা কি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা, অথবা তারা আমাদের রাজনীতিতে এখনো খুব প্রভাবকের ভূমিকায় আছেন কিনা। আমার ধারণা খুব বেশি প্রভাবকের ভূমিকায় তারা নাই, কিন্তু তারা যেটি ফিল করছেন, দ্য ফিয়ার অফ মিসিং আউট, যে আমি কি কোনো কিছু খেয়াল করলাম না, কোনো পরিবর্তন ঘটে গেল, নতুন স্টেক হোল্ডার বাজারে চলে এসছে, আগে যাদের সাথে সম্পর্ক ছিল তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন, ফলে তারা একটা রিকোর্স করার চেষ্টা করছেন গত কয়েক মাসে, আমার সেরকম মনে হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তারা প্রেডিক্ট করার চেষ্টা করছেন অথবা বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের বা ভর কেন্দ্রটি আগামী সময়ে কোথায় গিয়ে দাঁড়াবে। যেমন আপনি ধরুন একটি দক্ষিণপন্থী বা উগ্রপন্থী বা ডানপন্থী দল বলে দেশের ভেতরে যে আলোচনা, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ধারণা রয়েছে। মডারেট ইসলাম বলে আমরা একটি কথা শুনি, যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এটি উগ্রবাদী ইসলামকে কাউন্টার করার জন্য যথেষ্ট বা ভালো কৌশল। একইভাবে তারা ধরেন 17 বছর পরে নির্বাচন হচ্ছে, বা 3টে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, কাজেই নতুন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসতে পারেন, তাদের হাত দিয়ে বাংলাদেশের পলিসিগুলো কিভাবে তৈরি হবে, এটি বোঝা কিন্তু তাদের একটি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। আর একটা হচ্ছে যে নতুন যে তরুণরা বাজারে এসেছেন। আশরাফ কায়সার ভাই, আপনি যদি যে পয়েন্টটা আসলে আশরাফ ভাই তুললেন, ওইটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতেন, নিশ্চয়ই করবেন, তাও আমি একটু আপনাকে মনে করাই দিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের লাভটা কি? আফগানিস্তানের ক্ষেত্রে না এলে খনিজ সম্পদ বা অন্যান্য অর্থনৈতিক, মানে বাংলাদেশে যে ধরনের সরকারে আসুক, আমি 2টা দিক থেকে এটা প্রশ্ন করি। বাংলাদেশে কি জামায়াতে ইসলামী কখনো বলছে যে ওরা সরকারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক নষ্ট করবে বা সম্পর্ক করবে না, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা মেয়েদের কাজ করতে দিবে না? তো জীবনে বলে নাই। বিএনপি কি বলছে? না, আওয়ামী লীগ বলতো। তো ওদের তো যেই থাকুক, মানে ওদের তো অসুবিধা নাই, এবং ওরা কেয়ার ক্যান করবে। মানে আমি আসাদ ভাইয়ের ওই পয়েন্টটা যদি আপনি একটু দেখেন। আচ্ছা, আমি বলি প্রথম কথা যে বাংলাদেশের যেই সরকারই আসুক, আমার ধারণা অতীতেও যায়নি, আগামীতেও যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী কোনো অবস্থানে যাবে, সেটি কিন্তু তাদের হেডেক না। তাদের হেডেক হতে পারে এমন যে তাদের পলিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের পলিসি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইদানিং যেভাবে সরাসরি কথা বলতে দেখছি ট্যারিফ নিয়ে, অর্থনৈতিক লেনদেন নিয়ে, বাণিজ্য বৈষম্য কি করে কমিয়ে আনা যায়। আপনি খালেদ খেয়াল করবেন যে সয়াবিন তেল অথবা সয়াবিন এবং আমাদের যে ভুট্টা, সেটি আমদানি করে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদেরকে
5জন বা 6জন শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। অথবা আপনি ভাসমান তেলের যদি কন্টেনারের ব্যবসাটা দেখেন, কাজেই LNG মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজি, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব ভালো মাপের একটি অর্থনৈতিক লেনদেনের জায়গা খুঁজে পেয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু দ্বিমত করি এই অর্থে যে ভারত এবং চায়নার